আমার নাম সাব্বির। বিয়ের 1 মাসের মধ্যেই আমার 15 বছরের স্ত্রীর পেট হাড়ের মতো ফুলে যায়। কিছু বাধ্যতার জন্য আমার খালার 15 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়েছিল, কিন্তু সে 15 বছরের হলেও যৌবনে ভরপুর ছিল। আমি তাকে বাচ্চা মেয়ে মনে করে অনেক বড় ভুল করেছিলাম, কারণ বাসর রাতে ওই 15 বছরের মেয়েটি আমার উপরে তো ঝাঁপিয়ে পড়েছিল এবং সারা রাত আমার সঙ্গে কাজ জ্বালিয়েছিল এবং আমার অবস্থা খারাপ করে দিয়েছিল। বাসর রাতে আমার 15 বছরের স্ত্রীর খিদা দেখে আমিও ভাবতে বাধ্য হয়েছিলাম যে একটা 15 বছরের মেয়ের এত চাহিদা কি করে থাকতে পারে, কিন্তু আমি তো তাকে বাচ্চা মনে করতাম, কারণ আমার বয়স তখন 26 বছর। একটা 26 বছর বয়সী ছেলের সামনে একটা 15 বছরের মেয়েকে বাচ্চাই মনে হবে। সে বয়সে আমার থেকে 11 বছরের ছোট ছিল। তারপর সেই মেয়েটিকে বিয়ে করার পরে প্রত্যেক দিন রাতে জানি না কেন আমার 15 বছরের স্ত্রীর পেট একটু একটু করে ফুলতে শুরু করে। জানি না কেন আমার স্ত্রীর পেট প্রত্যেক দিন ফুলতে শুরু করেছিল। তারপর আমার স্ত্রীর পেট ফোলার রহস্য যখন জানতে পারলাম, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই সত্যিটা জেনে আপনারাও চমকে উঠবেন। আসলে আমি কখনো ওই মেয়েটিকে বিয়ে করতে চাইনি। আমার অনেক বড় বাধ্যতা ছিল, যার জন্য তাকে বিয়ে করতে হয়েছিল। মেয়েটি যদি 18 বা 20 বছরের হতো তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি থাকতো না, কিন্তু আমার থেকে 11 বছরের ছোট মেয়েকে বিয়ে করে আমার নিজেকেই খুব লজ্জাবোধ হচ্ছিল। আমি তো ভাবছিলাম মেয়েটি বা আমার ব্যাপারে কি ভাববে, কারণ সে তো আমার সামনে বাচ্চা ছিল। এমনকি বাসর রাতে যেই ঘরে আমার স্ত্রী ছিল, আমার তো সেই ঘরের ভিতরে যেতেই খুব লজ্জাবোধ হচ্ছিল, কিন্তু বাধ্যতামূলক আমাকে ঘরের ভিতরে যেতে হয়েছিল। কিন্তু বাসর রাতে বুঝতে পারি মেয়েটির চিন্তা ভাবনা তো আমার চিন্তা ভাবনা থেকে একদম অন্যরকম ছিল। সে তো একদম তৈরি হয়ে বসেছিল আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু যখন বাসর রাতে ঘরের ভিতরে যাই তখন আমি আগে থেকেই ভেবেছিলাম যে আমার স্ত্রীর সঙ্গে ততদিন সম্পর্ক করব না যতদিন সে 18 বছরের না হবে, কারণ 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করা কিন্তু আইনত অপরাধ। আমার মনে এটা ভয় ছিল যে কেউ যদি আমার নামে থানায় গিয়ে অভিযোগ করে যে আমি একটা 15 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, তাহলে কিন্তু আমার জেল হওয়াটাও নিশ্চিত ছিল। সবকিছু তো মাথায় রেখে আমি আমার স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমার স্ত্রী তো আমার সঙ্গে সম্পর্ক করার জন্য পাগলের মতো করত। তার উত্তেজনা দেখে তো মনেই হতো যে সে একটি 15 বছরের মেয়ে। আমি তো যতটা পারতাম তার থেকে দূরেই থাকতাম। এমন নয় যে আমার মধ্যে উত্তেজনা হতো না, সে 15 বছরের হলেও সে আমার স্ত্রী ছিল, তাই আমারও তাকে দেখে শরীরের ভিতর খুব উত্তেজনা হতো, কিন্তু আমি নিজেকে খুব কষ্ট করে গুটিয়ে রাখতাম। আসলে আমি খালা বাড়িতে এসেই হয়তো অনেক বড় ভুল করেছিলাম। আমার খালার অনেক বড় লোক ঘরে বিয়ে হয়েছিল, কিন্তু আমার খালার বর হঠাৎ করে মারা গেছিল, যার জন্য আমার খালা একদম একা হয়ে গেছিল। আমার খালার একমাত্র কন্যা সন্তান ছিল। খালা খুব কষ্ট করে একা হাতে তার মেয়েকে বড় করেছিল। আমার খালার মেয়ের নাম রেহানা পারভিন। আমরা 3 ভাই ছিলাম, কিন্তু আমাদের খুব কষ্টের সংসার ছিল। আমার বাবা অচল হয়ে যাওয়ার কারণে কোনো কাজ করতে পারতেন না, উনি সবসময় অসুস্থ থাকতেন। আমি বাড়ির ছোট ছেলে ছিলাম। আমার থেকে বড় 2 দাদারা ছোটখাটো কাজকর্ম করে সংসারটা চালাতো। আমার বড় দাদার বিয়ে হয়েছিল এবং 2 ভাই বিয়ে করতে বাকি ছিলাম। আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম, এমনকি আমার 2-1 বন্ধুরা দুবাই গিয়ে জব করতো। চাইলে আমিও তাদের সঙ্গে একই দুবাই চলে যেতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম দেশেই কোনো কাজকর্ম পেয়ে গেলে আর বিদেশ যাব না। তারপর একদিন আমার খালা আমার মাকে ফোন করে বলেছিল, সাব্বিরকে আমার এখানে পাঠিয়ে দাও, আমি তো একাই থাকি। সাব্বির তো এখনো কোনো কাজকর্ম পায়নি, আমার এখানে থেকে না হয় চেষ্টা করবে এবং আমার একটু সাহারা হবে। খালার কথা শুনে আমি খালার বাড়িতে থাকার জন্য চলে গেছিলাম, কারণ খালার বাড়ি একটু শহরের দিকে ছিল এবং আমাদের বাড়িটা গ্রামে ছিল। গ্রামে থেকে কোনো কোম্পানিতে কাজ পাওয়া খুব মুশকিল ছিল। এই কথা ভেবে আমি খালার বাড়িতে থাকার জন্য চলে গেছিলাম।
তখন আমার বয়স 22 বছর। আসলে আমার ছোট খালার সঙ্গে আমার মায়ের সম্পর্ক খুব ভালো ছিল, তাদের দুই বোনের মধ্যে খুব মিল ছিল। তাই খালা যখন আমাকে তার বাড়িতে থাকার জন্য ডেকেছিল, তখন আমি এবং মা এই ব্যাপারে আপত্তি করতে পারিনি, কারণ খালা টাকার দিক দিয়ে আমাদের অনেকবার সাহায্য করেছিল। আমি যখন খালার বাড়িতে থাকার জন্য যাই, তখন কিন্তু আমার খালার মেয়ের বয়স মাত্র 11 বছর ছিল, মানে রেহানার বয়স তখন খুব কম ছিল। সে একদম একটা বাচ্চা মেয়ে ছিল, কিন্তু রেহানা দেখতে ভীষণ সুন্দরী ছিল। সে ছোট থেকেই দেখতে খুব মিষ্টি ছিল। সেখানে যাওয়ার পরে আমি তাকে একটা বাচ্চা মেয়ের মতোই কোলে নিয়ে আদর করতাম এবং তাকে বাচ্চা মেয়ে মনে করেই তার গালে চুমু দিতাম, কারণ তখন আমি স্বপ্ন ভাবতে পারিনি যেই মেয়েটাকে আমি বাচ্চা মেয়ে মনে করে নিজের কোলে বসিয়ে আদর করেছিলাম, সেই মেয়েটিকেই আমি কোনোদিন নিজের স্ত্রী রূপে পাবো। খালার বাড়িতে আসার পরে আমি কিন্তু সারাদিন বাড়িতে থাকতে পেতাম না। আমি সারাদিন কিন্তু কাজের খোঁজে ছুটে বেড়াতাম। তারপর রাত্রিবেলা বাড়ি ফিরে এসে খালার সঙ্গে একটু কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। ওই সময় আমি রেহানাকে খুব একটা গুরুত্ব দেইনি। এদিকে মাসির বাজারঘাট ও দোকান পাশার আমি করে দিতাম, কিন্তু রেহানাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু আমার খালা করতো। কারণ আমি চাইলেও খালার এই কাজগুলো করে দিতে পারতাম না, কারণ আমি তো সারাদিন কাজের খোঁজে বাড়ির বাইরে থাকতাম। এইভাবে মাসির বাড়িতে থাকতে আমার প্রায় 4 বছর হয়ে যায়। এই 4 বছরে আমি একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরিও পেয়েছিলাম এবং সেখানে আমি কাজকর্ম করে যে টাকা পেতাম তার অর্ধেকটাই বাবা মাকে দিয়ে দিতাম এবং অর্ধেকটা আমার হাত খরচের জন্য রাখতে হতো। যদিও বা খালার বাড়িতে থেকে আমার পকেট থেকে 1 টাকাও খরচ হতো না। খাওয়া দাওয়া খরচ তো আমার খালাই করতো, এমনকি খালা আমাকে হাত খরচের টাকাও দিত। আমি নিতে না চাইলেও সে আমাকে জোর করে করেই দিয়ে দিত। এমনকি কোম্পানিতে চাকরি পাওয়ার পরেও খালা আমাকে প্রত্যেক মাসে হাত খরচের জন্য কিছু টাকা দিত। সেই টাকাগুলো আমি যখন নিতে চাইতাম না, তখন খালা আমাকে জোর করে দিত। খালার দেওয়া সেই টাকাগুলো কিন্তু আমি জমিয়ে রাখতাম। খালার দেওয়া টাকা আমি খরচ করতাম না। এইভাবে খালার বাড়িতে প্রায় 4 বছর কেটে যায়। তার মাঝে অফিসের ছুটি থাকলেই আমি বাড়ি গিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করে আসতাম। ওদিকে রেহানাও একটু বড় হয়ে উঠেছিল। তার বয়স তখন 15 বছর এবং আমার বয়স তখন 26 বছর। রেহানা আমার সঙ্গে খুব বেশি কথা বলতো না, যতটুকু প্রয়োজন হতো ততটুকুই বলতো এবং আমিও তার সঙ্গে কথা বলার খুব একটা সময় পেতাম না। সকালে খাওয়া দাওয়া করে তো আমি নিজের অফিসের জন্য বেরিয়ে যেতাম। ওদিকে রেহানাও সকালবেলা কোচিং সেন্টারে চলে যেত। তার সঙ্গে আমার দেখাও খুব কম হতো। সেদিন আমার খালা সবকিছু জেনে শুনে আমার জীবনটাকে শেষ করেছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের খালা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সে তো আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, তাহলে আমার সঙ্গে কিভাবে এরকম করতে পেরেছিল? আসলে সেদিন আমি যখন অফিস থেকে বাড়ি ফিরে আসি, তখন দেখি খালা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বাড়িতে এসে যখন দেখলাম খালা অসুস্থ হয়েছে, তখন আমি খালাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ওই সময় খালা বলল তাদের বাড়ির ডাক্তার নাকি খালাকে চেক আপ করে গেছে এবং হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। তারপর সেদিন খালা আমাকে নিজের পাশে ডেকেছিল। ওই সময় কিন্তু বাড়িতে রেহানা ছিল না, সে স্কুলে গেছিল। তারপর খালা আমাকে নিজের পাশে বসিয়ে যে কথাটা বলেছিল, সেটা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ খালা আমাকে যে কাজটা করার জন্য অনুরোধ করেছিল সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আসলে খালা ওই সময় আমার হাত ধরে বলেছিল, বাবা আজ আমি তোমার কাছে কিছু চাইবো, দয়া করে তুমি না বলবে না। আমি অনেক আশা করে রয়েছি যে তুমি আমার অনুরোধটা মানবে। আমার শরীর খুব একটা ভালো নেই, হয়তো আমিও খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমার যেহেতু একটাই মেয়ে, তাই আমি আমার মেয়েকেও অন্য কারো ভরসায় রেখে যেতে পারবো না। তুমি আমার নিজের ছেলের মতোই,
তোমাকে আমি ছোট থেকে দেখেছি, তোমার মতো ভদ্র ও সামাজিক ও দায়িত্বশীল ছেলে আমি আর কোথাও খুঁজে পাবো না। খালার মুখ থেকে বেদনাদায়ক কথাগুলো শুনে আমি বললাম, এটা তুমি কেমন কথা বলছো? তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তারপর খালা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে বলল, আমি যাতে তার মেয়েকে বিয়ে করি। খালার মুখ থেকে ওই কথাটা শোনার পরে তো তার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, খালা তুমি এটা কি বলছো? তুমি আমার বয়সটা দেখো আর রেহানার বয়স দেখো, সে আমার থেকে 11 বছরের ছোট, সে মাত্র 15 বছরের বাচ্চা মেয়ে। তুমি কিভাবে এখন রেহানার বিয়ের কথা ভাবতে পারো, তাও আবার আমার সঙ্গে? আমি এই সময় রেহানাকে বিয়ে করতে পারবো না, আইনতভাবে এটাও অনেক বড় অপরাধ। আর এমনিতেও আমি কোনোদিন রেহানাকে সেই নজরে দেখিনি, আমি তো তাকে নিজের বোনের মতোই মনে করি। আর বিয়ের জন্য এত তাড়াতাড়ি করার কি আছে? ও এখন পড়াশোনা করছে, এখন ওকে পড়াশোনা করতে দাও। কমপক্ষে রেহানার বয়স 18 বছর হতে দাও, তারপরে না হয় তার বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করবে। আমি যখন খালার প্রস্তাবে রাজি হয়নি, তখন সে আবার আমার হাত দুটো ধরে কান্নাকাটি জড়িয়ে দিয়ে আমার কাছে হাত জোর করে অনুরোধ করতে লাগলো আমি যাতে রেহানাকে বিয়ে করি। এবং খালা আমাকে একটাই কথা বারবার বলছিল যে সে নাকি বেশি দিন বাঁচবে না এবং সে তার মৃত্যুর আগেই রেহানার বিয়ে দেখতে চায় এবং রেহানার জন্য বর হিসাবে আমাকেই দেখতে চায়। রেহানার জন্য আমার থেকে ভালো নাকি আর কেউ হতে পারে না। খালার কান্নাকাটি দেখে আমি আর মুখ ফেরাতে পারিনি, বাধ্য হয়ে আমাকে হ্যাঁ বলতে হয়েছিল। আমি তখন খালাকে বলেছিলাম, তুমি কেন এই কথাটা বারবার বলছো যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমার পাশে আছি। তোমাকে কথা দিচ্ছি যে রেহানাকে আমি বিয়ে করব, কিন্তু 3 বছর পরে, সে যখন 18 বছরে হয়ে যাবে তখন আমি তাকে বিয়ে করে এখান থেকে বিদায় করে নিয়ে যাব। তাই তোমাকে আর এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না, তুমি এখন আরাম করো এবং নিজের শরীরের খেয়াল রাখো। আমি যখন খালাকে বলেছিলাম যে রেহানাকে আমি 3 বছর পরে বিয়ে করব, তখন তো খালা এত বেশি অস্থির হয়ে পড়েছিল যে সে আমার হাতে পায়ে ধরে বারবার আমাকে অনুরোধ করছিল আমি যাতে এই কিছুদিনের মধ্যেই রেহানাকে বিয়ে করি। তারপর খালা আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল, কারণ খালা বলেছিল সে নাকি 1 মাসের মধ্যে মারা যাবে, কারণ তাকে নাকি একটা অনেক বড় অসুখ হয়েছে। 4 বছর ধরে খালার কাছে ছিলাম, কিন্তু আমি তো আগে কখনো শুনিনি যে তাকে কোনো বড় অসুখে হয়েছে। তাহলে কি খালা নিজের অসুস্থতার কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিল? তারপর খালাকে ওই অবস্থায় দেখে তার মুখের দিকে তাকিয়ে আমি তার সব কথাতে রাজি হয়ে গেছিলাম। তারপর আমি খালাকে বলেছিলাম এই বিয়ের ব্যাপারে আমার বাবা মাকেও জানাতে হবে। খালা তো তখন বলেছিল সে নাকি আগে থেকেই আমার বাবা মাকে এই ব্যাপারে বলে দিয়েছে এবং আমার বাবা মায়ের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই। শুধু তাই নয়, খালা বলেছিল রেহানার নামে যা সম্পত্তি আছে তার কিছু অংশ নাকি রেহানাকে বিয়ে করার পরে আমার নামে করে দেবে। আমি তখন খালাকে বলেছিলাম এইসব করার কোনো দরকার নেই, কারণ আমি তো সম্পত্তির লোভে রেহানাকে বিয়ে করতে রাজি হইনি। আমি শুধু আমার খালার মায়া ভরা মুখের দিকে চেয়ে রেহানাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। যদিও আমার তখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, আসলে আমার স্বপ্ন ছিল কাজকর্ম করে টাকা পয়সা জমিয়ে আমি যাতে একটা ছোট বাড়ি কিনতে পারি এবং তারপরে না হয় বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করতাম। কিন্তু আমার সামনে কোনোদিন এইরকম পরিস্থিতি তৈরি হবে আমি তা ভাবতেও পারিনি। খালার জায়গায় আর অন্য কেউ থাকলে হয়তো আমি এই বিয়েতে কোনো মতেই রাজি হতাম না, কিন্তু খালার বাড়িতে যেহেতু 4 বছর ধরে ছিলাম এবং খালা আমারও পরিবারের অনেক সাহায্য করেছিল, এসব কথা ভাবনা চিন্তা করে আরই আমি খালাকে না বলতে পারিনি। আমি যখন এই বিয়েতে রাজি ছিলাম, তারপর আমি খালাকে জিজ্ঞেস করেছিলাম রেহানা কি এই ব্যাপারে জানে? খালা তখন বলেছিল তুমি রেহানার ব্যাপারে একদম চিন্তা করো না, আমি তাকে এই ব্যাপারে বলেছি এবং সেও রাজি আছে। তারপর খালার কথা অনুযায়ী কিছুদিনের মধ্যে আমি রেহানাকে বিয়ে করি এবং আমাদের বিয়ে খুব সিম্পল ভাবে হয়েছিল। মৌলানা সাহেবকে ডেকে আমাদের কবুল করানো হয়েছিল এবং রেহানার বয়স যেহেতু কম ছিল তাই আমরা কাউকে জানাইনি যে আমার সঙ্গে রেহানার বিয়ে হয়েছে।
এমনকি বিয়ের আগে খালা সন্তুষ্টি দেওয়ার জন্য এটাও বলেছিল যে আমাদের বিয়েটা আপাততভাবে না হয় ঠিকঠাক করে রেখে দিব, এবং রেহানার বয়স যখন 18 বছর হবে তখন আমাদের দুজনের ভালোভাবে অনুষ্ঠান করে বিয়ে হবে। কিন্তু খালা এতেও রাজি হয়নি। জানি না আমার খালা কেন এত ব্যস্ততা ও তাড়াহুড়োর মধ্যে আমার সঙ্গে রেহানার বিয়ে দিয়েছিল। কিন্তু পরে যখন এই সত্যিটা জানতে পারি তখন তো আমার পায়ের তলা থেকে মাটি ঝরে গেছিল। তারপর সেদিন যখন রেহানার সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তখন রাতের বেলা আমি মন খারাপ করে সোফাতে বসেছিলাম এবং ভাবছিলাম যে আমি কত কি স্বপ্ন দেখেছিলাম নিজের ফিউচার নিয়ে, কিন্তু কিছুদিনের মধ্যে সবকিছু পাল্টে গেছিল। ওদিকে বিয়ের দিন রাতে রেহানার ঘরের ভিতর ছিল এবং আমি বাইরে বসেছিলাম, কারণ আমাকে ঘরের ভিতর যেতে কেমন একটা লজ্জাবোধ হচ্ছিল, কারণ যে মেয়েটা আমি ছোট থেকে বাচ্চা মেয়ে ভেবে আদর করতাম ও ভালোবাসতাম সেই মেয়েটার সঙ্গে ফুলসজ্জার রাত হবে এটা ভেবে আমার কেমন যেন একটা মনে হচ্ছিল। এমন নয় যে রেহানা দেখতে সুন্দর ছিল না, সে ভীষণ সুন্দরী ছিল এবং গত 3 মাস থেকে রেহানাকে আরো সুন্দর দেখাচ্ছিল এবং তার শরীরের গঠন দেখে মনে হতো না যে তার বয়স 15 বছর, কিন্তু তার বয়স যদি 18 বছর হতো তাহলে আমার এই লজ্জা বা দ্বিধাবোধ হতো না। এদিকে এটাও ভাবছিলাম যে খালা হয়তো নিশ্চয়ই রেহানার উপরে চাপ সৃষ্টি করেছে আমার সঙ্গে বিয়ে করার জন্য, ঠিক সেইভাবে যেভাবে আমার উপরে চাপ সৃষ্টি করেছিল রেহানার সঙ্গে বিয়ে করার জন্য এসব কথা ভাবছিলাম। ঠিক ওই সময় খালা আমার সামনে এসে বলল, আরে বাবা তুমি এখানে বসে কি করছো? আমার মেয়ে তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ঘরের ভেতরে যাও। আমি তখন বলেছিলাম, খালা আমি পরে ঘরে যাচ্ছি। আমি যখন ঘরের ভেতরে যেতে চাইনি তখন খালা বুঝতে পেরেছিল যে আমার মনের মধ্যে কি চলছে। সেটা বুঝতে পেরে খালা আমার হাত ধরে ঘরের ভেতরে টেনে নিয়ে গিয়ে বলল, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখন আমার মেয়ের কাছে যাও। তারপর খালা জোর করে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেছিলেন। আমাকে ঘরের ভেতরে রেখে দিয়ে খালা ঘরের বাইরে চলে গেছিল। ঘরের ভেতরে ঢুকতেই রেহানার দিকে চোখ গেল। সে খুব সুন্দর বউ হয়ে সেজে বিছানায় বসেছিল এবং তাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে আমি তার দিক থেকে নজরটা সরাতে পারিনি। আমি এক দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকেই তাকিয়েছিলাম। তারপর আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়েছিলাম। রেহানার সঙ্গে কথা বলার মতো ক্ষমতা আমার ছিল না, কারণ আমার মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরছিল যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে আমি কি কথা বলবো। আমি যখন সোফায় গিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম তার 5 মিনিট পরে রেহানা বিছানা থেকে নেমে আমার কাছে এসে বলেছিল, আপনি বিছানাতে গিয়ে ঘুমাতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর আমি লজ্জা পেয়ে রেহানার কথা শুনে সোফা থেকে উঠে বিছানায় একটা কোণায় গিয়ে সরে পড়েছিলাম এবং তাকে বলেছিলাম, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারো, আমি তোমাকে হাত লাগাবো না। তারপর আমি চুপচাপ একটা কোণায় সেটে ঘুমিয়ে পড়েছিলাম। যদিও বা আমার ঘুম আসেনি, আমি চোখ বুজেছিলাম কিন্তু ভেতর থেকে জেগেছিলাম। ওদিকে রেহানাও আমার পাশেই শুয়েছিল। কিছুক্ষণ পরে মনে হলো সে যেন আমার গা ঘেঁষে শুয়েছে। আমার শরীরে তার শরীরটা ছোঁয়া লাগতেই একটা অন্যরকম অনুভূতি হয়। আমি তখন না পেরে তার থেকে আবার একটু দূরে সরে ঘুমিয়েছিলাম যাতে তার শরীরের স্পর্শ আমার শরীরে না লাগে। এইভাবে কিছুক্ষণ পরে আবার মনে হলো সে যেন আবার আমার গা ঘেঁষে শুয়েছে এবং আমি তখন অনেক কষ্ট করে নিজের আবেগ ও অনুভূতি চেপে রেখেছিলাম, কারণ যতই হোক না কেন সে আমার স্ত্রী ছিল। কিন্তু আমি বিয়ের পরে আগে থেকে ভেবে নিয়েছিলাম যে যতদিন আমার স্ত্রী 18 বছরের না হবে ততদিন আমি তার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করব না। কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে আমি বুঝতে পারি রেহানা কিন্তু আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য অনেক রকমভাবে চেষ্টা করেছিল, কিন্তু আমি তার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করিনি। যেমন আমি যখন ঘরে থাকতাম তখন সে স্নান করে জেনে বুঝে সায়া ও ব্লাউজ পরে আমার সামনে দাঁড়িয়ে পড়তো এবং
আমি বুঝতে পারতাম সে আমাকে উত্তেজিত করার জন্য এইসব কাজগুলো করত। যদিও বা রেহানার কাছ থেকে আমি এই ধরনের বেয়াদবি পছন্দ করতাম না, কারণ আমার মনের মধ্যে তখনও সেই একটাই কথা ঢুকেছিল যে সে হচ্ছে 15 বছরের একটা বাচ্চা মেয়ে এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করাটা ঠিক নয়। বিয়ের পরে তো আমি ভেবেছিলাম এই মেয়েটা হয়তো শারীরিক সম্পর্কের ব্যাপারে আদৌ বা জানে কিনা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি সে তো আমার সঙ্গে সম্পর্ক করার জন্য এত বেশি উত্তেজিত ছিল যে সে একদিন রাত্রিবেলা আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলল, আপনি এভাবে আমার থেকে দূরে পালান কেন? আপনি কি আমাকে পছন্দ করেন না? আপনি কেন আমার সঙ্গে এখনো সম্পর্ক তৈরি করেননি? রেহানার মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। তার মানে সে একদম তৈরি ছিল আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। আমি তো ওই সময় এটাই ভাবছিলাম, একটা 15 বছরের বাচ্চা মেয়ে প্রথমবার শারীরিক সম্পর্ক করার জন্য এত উত্তেজিত কিভাবে হতে পারে। তারপর আমি সেদিন রেগে রেহানাকে বলেছিলাম, তুমি নিজের বয়সটা দেখো, তুমি আগে বড় হও, তারপর আমার সঙ্গে এইভাবে কথা বলবে। আর এমনিতেও তোমার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করব না। তাই তুমি আজকের পর থেকে আলাদা জায়গায় ঘুমাবে এবং আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। সেদিনের পর থেকে রেহানা আমার কাছে আসার চেষ্টা করেনি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, বিয়ের পরে কিন্তু রেহানার পেট দিন দিন ফুলে চলেছিল। এমনকি আমার বিয়ে হতে যখন 1 মাস হয়ে যায় তখন রেহানার পেট এতটাই ফুলে যায় যে আমি তখন না পেরে খালাকে বলেছিলাম রেহানাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, সে মাঝে মধ্যে বমি করত এবং তার বমি করা দেখে খালা বলতো রেহানার নাকি গ্যাস হয়েছে এবং এই গ্যাসের জন্যই নাকি তার পেট ফুলে থাকে। আমি রেহানার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলেও সে আমার অর্ধাঙ্গিনী ছিল এবং যতই হোক না কেন তার খেয়াল রাখা কিন্তু আমারই কর্তব্য ছিল। তাই না পেরে আমি রেহানাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার খালা রেহানাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি হয়নি। এমনকি রেহানা তো প্রায় দিনই বমি করত এবং তার শরীর খারাপ থাকতো, তাও আমার খালা রেহানাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি হয়নি। যখনই আমি ডাক্তারের কথা বলতাম তখনই খালা বলতো ওর একটু গ্যাস হয়েছে, ওই জন্যই পেট ফুলেছে এবং বমি হচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই, আমি ওষুধ দিয়েছি, এই সামান্য কথার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এদিকে দিন দিন রেহানার শরীর খারাপ দেখে আমার নিজেকেই খারাপ লাগতে শুরু হয় এবং তার প্রতি আমার মনে মায়া আসে। এদিকে তার ফোলা পেট দেখে আমি এতটাই দুশ্চিন্তায় ছিলাম যে সেদিন আমি খালার কোনো কথা না শুনে রেহানাকে জোর জবরদস্তি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়, আমার মাথা পুরো ঘুরে ওঠে। আমার নিজের খালা আমার সঙ্গে বিট্রয় করেছিল, কিভাবে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পেরেছিলেন। কারণ ডাক্তার বলেছিল রেহানা নাকি 5 মাসের গর্ভবতী। কথাটা শুনে তো আমার মাথা যেন আকাশ ভেঙে পড়েছিল। তারপর রেহানাকে বাড়ি নিয়ে আসার পরে অনেক রেগে তাকে চিৎকার করে বলেছিলাম এই বাচ্চাটা কার, এবং তোমার মা ও মেয়ে মিলে সবকিছু জেনে শুনে আমার জীবনটাকে নষ্ট করেছো। আমার চিৎকারের আওয়াজ শুনে খালাও ঘরের ভিতরে এসেছিল। আমি তখন খালাকে বলেছিলাম তুমি কিভাবে আমার সঙ্গে এত বড় গাদ্দারি করতে পারলে? তোমার মেয়ে গর্ভবতী আছে, তোমার মেয়ে না জানি কার সঙ্গে মুখ কালো করেছে। তোমার মেয়ের এই কেলেঙ্কারি ঢাকা চাপা দেওয়ার জন্য তুমি জেনে বুঝে তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়েছো। আমি এতক্ষণে সবকিছু বুঝতে পারছি যে তুমি কেন তাড়াহুড়ো করে তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে চেয়েছিলে। সবকিছু জানার পরে বাড়ি এসে আমি রেহানাকে অনেক বাজে কথা বলে অপমান করেছিলাম। তখন সে একটা কোনায় বসে চুপচাপ কেঁদেই যাচ্ছিল। সে কিন্তু আমার সঙ্গে আর একটা কথাও বলেনি, এমনকি সে মাথা নিচু করে চুপচাপ কেঁদে যাচ্ছিল। আমি তখন রেহানার দিকে তাকিয়ে বললাম তোমার মতো মেয়ের সঙ্গে আমি একটা মুহূর্তেও থাকতে পারবো না। আমি আজকেই এই বাড়ি থেকে
চলে যাব আর ভুলে যাব যে তোমার সঙ্গে আমার কখনো বিয়ে হয়েছিল। আমি তো তোমাকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তোমার চরিত্র এতটা খারাপ হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর খালা হাত জোড় করে আমাকে বলল, বাবা, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। আসলে তার স্কুলের একটা ছেলে আমার মেয়ের সঙ্গে জোর জবরদস্তির নোংরামি করেছে, যার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। এবং আমার মেয়ের বদনামি হয়ে যাবে বলে আমি পুলিশের কাছে যাইনি। ভেবেছিলাম তুমি আমার মেয়েকে বিয়ে করে ফুলশয্যার রাত করে নেবে, তারপরে এসব কিছু ঢাকা চাপা পড়ে যাবে এবং পরে তুমি কিছু জানতেও পারবে না। আমি স্বীকার করেছি যে তোমার সঙ্গে আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু হাত জোড় করে বলছি তুমি আমার মেয়েকে ছেড়ে দিও না, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তখন অনেক রেগে আমার হাত থেকে মোবাইলটা বিছানায় অনেক জোরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, তুমি শুধু নিজের মেয়ের ব্যাপারে ভাবছো, তুমি একবারও আমার অনুভূতি বোঝার চেষ্টা করেছো যে আমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। আমি তোমাদের মুখ দেখতে চাই না, আর এতে আমার কোনো কিছু যায় আসে না যে তোমার মেয়ের জীবন খারাপ হবে না। তোমার মেয়ে এবং নিজের মুখ কালো করে হয়তো অন্য কারো সঙ্গে পালিয়ে বিয়ে করবে। আমি কিছুদিনের মধ্যেই এখান থেকে দুবাই শহরে চলে যাব। আমি আর একটা দিনও এখানে থাকতে চাই না। আমি জীবনে কোনোদিন তোমাদেরকে ক্ষমা করব না। এই বলে আমি রাগ করে সেখান থেকে সেদিন বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমার বন্ধুদের বলে দুবাই যাওয়ার ব্যবস্থা করেছিলাম। তারপর 15 থেকে 20 দিনের মধ্যে আমি দুবাই চলে যাই। এই 15 থেকে 20 দিনের মধ্যে খালা অনেকবার আমাকে ফোন করে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি নিজের মোবাইলের সিম কার্ড চেঞ্জ করে দিয়েছিলাম যাতে তারা আমাকে ফোন করতে না পারে। তারপর আমি 2 বছরের ভিসা নিয়ে দুবাই চলে গেছিলাম। এই ব্যাপারে আমি বাবা মাকে কিছুই বলিনি যে খালা আমার সঙ্গে কত বড় বিট্রয় করেছে। আমি শুধু বাবা মাকে এটাই বলেছিলাম দুবাইয়ে অনেক বড় কন্ট্যাক্ট পেয়েছি এবং 2 বছর পরে আমি নিজের দেশে ফিরে আসব। দুবাই যাওয়ার পরে আমি কোনোদিন রেহানা ও খালার ব্যাপারে খোঁজ খবর নেইনি, কারণ তাদের প্রতি আমার মনে অনেক রাগ ছিল। দুবাইয়ে 2 বছর থাকার পরে আমার কন্ট্যাক্ট যখন শেষ হয়ে যায় তখন আমি নিজ দেশে ফিরে এসেছিলাম এবং নিজ দেশে আসার পরে আমার কিন্তু একবার ইচ্ছে হয়েছিল আরে আনার সঙ্গে দেখা করার। তারপর একদিন সন্ধ্যাবেলায় আমি যখন রেহানার বাড়ি গেলাম তখন তাদের বাড়ির অবস্থা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সেখানে গিয়ে জানতে পারলাম রেহানার মা আমার চলে যাওয়ার 6-7 মাস পরেই নাকি মারা যায়। এবং এই কথাটা রেহানা আমার বাবা মাকে আমাকে বলতে বারণ করেছিল। শুধু তাই নয়, খালার মারা যাওয়ার পরে রেহানা আমার বাবা মাকে নিজের ব্যাপারে সব কিছু সত্য কথা বলে দিয়েছিল এবং রেহানার পেটে যে বাচ্চা ছিল সেটা মৃত জন্ম হয়েছিল এবং রেহানার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, কারণ তাকে টিবি হয়েছিল এবং সে শুকিয়ে হাড় হয়ে গেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার নিজেকেই খুব খারাপ লাগছিল। সেদিনও সে আমাকে একটাই কথা বলেছিল, তার সঙ্গে যা হয়েছিল সেটা নাকি সে ইচ্ছে করে করেনি, তার সঙ্গে জোর জবরদস্তি ওই ছেলেটা খারাপ কাজ করেছিল। আমি তো সেদিন রেহানাকে দেখার পরে সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করেছিলাম এবং রেহানাও আমাকে ক্ষমা করেছিল, কারণ সেদিন আমি তার কোনো কথা না শুনেই তাকে ওই অবস্থায় ছেড়ে দুবাই চলে গেছিলাম। তারপর আমি রেহানার ভালো জায়গায় চিকিৎসা করাই। 2-3 মাস পরে যখন রেহানা সুস্থ হয়ে ওঠে তখন আমি রেহানাকে নিয়ে আমার বাড়ি চলে এসেছিলাম, কারণ খালা মারা যাওয়ার পরে রেহানা সম্পূর্ণ একা হয়ে গেছিল এবং ওই অবস্থায় আমি তাকে একা ছাড়তে পারিনি। ধীরে ধীরে রেহানা যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন তাকে আগের মতোই আবার খুব সুন্দর দেখতে লাগছিল। রেহানা সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান রেখেছিলাম। সেই অনুষ্ঠানটা ছিল রেহানাকে বিদায় করে বাড়ি নিয়ে আসার। রেহানা যেহেতু ভীষণ সুন্দরী ছিল তাই তাকে দেখে সবাই বলেছিল আমার বউ খুব সুন্দরী। সবাই রেহানার চেহারা দেখে খুব প্রশংসা করেছিল এবং রেহানা যেহেতু 18 বছর বয়স হয়ে গেছিল তাই সেদিন রাত্রিবেলা আমি তার সঙ্গে সম্পর্ক করেছিলাম এবং আমরা দুজন একে অপরকে ভালোবাসা দিয়ে খুব খুশি ছিলাম।
এখন সবকিছু ভুলে গিয়ে আমরা দুজনে নতুন করে সুখের সংসার করছি এবং আমার যেটা স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি কেনার, সেই স্বপ্নটাও আমার পূরণ করেছিলাম নিজের ইনকাম করা টাকা দিয়ে। এখন আমরা খুব সুখে আছি, ও ভালো আছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।